অন্তর্বর্তী সরকারের এপ্রিলের প্রথম ভাগে নির্বাচন করার ঘোষণা এবং তার পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর নানান ধরনের প্রতিক্রিয়া এ নিয়ে আজকে কথা বলবো। আজ আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অধ্যাপক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান এবং নুরুল হক নূর, আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে এবং ঈদ মোবারক শুভেচ্ছা জানাই আপনাদের। নুরুল হক নূর, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে রোজা এবং আবহাওয়ার মতো বিষয়গুলো মাথায় রেখেই ভোট গ্রহণের জন্য সম্ভাব্য ভালো সময়কে বেছে নেওয়া হয়েছে। আপনি কি মনে করেন, কি বলবেন? আমার ধারণা, আমি জি আপনার কাছে আসবো। আমি নুরুল হক নূরকে একটু শুনতে চেয়েছি। আমাকে বলছেন? জি, নুরুল হক নূর। আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ পরবর্তী সকলকে ঈদ মোবারক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বলেছেন, ইতিমধ্যে আপনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতিক্রিয়াও শুনেছেন। রাজনৈতিক দলের বলা চলে অন্তত আমার ধারণা প্রায় 90 থেকে 95% রাজনৈতিক দলেরই প্রত্যাশা ছিল যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে বা সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। যেহেতু এর পূর্বে যে ডিসেম্বর থেকে আপনার জুন পর্যন্ত 6 মাসের যে অনির্দিষ্টকালীন একটা রোডম্যাপ দেওয়া হয়েছিল, আমরা একটা সেটার পরিষ্কার অবস্থান চেয়েছিলাম এই কারণে যে এই ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আপনার বিশেষ করে রোজা আছে, ফেব্রুয়ারির আপনার মিডল থেকে মার্চের মিডল পর্যন্ত রোজা, তারপরে রোজার ঈদ আছে, আবার এইচএসসি পরীক্ষার মতো একটি পাবলিক পরীক্ষা আছে। এই কারণেই কিন্তু আমরা একটা সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম। তো সেটি ধরেন আমরা ডিসেম্বরে ডিমান্ড করলেও সরকার যদি আরেকটু পরে বিবেচনা করত সেক্ষেত্রে হতে পারে জানুয়ারি, কিন্তু জানুয়ারির আসলে এক্সিট করাটা কোনোভাবেই আমি মনে করি না যে নির্বাচনের জন্য একটা ভালো সময়। এখন সরকারের পক্ষ থেকে তারা বলেছে রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে এমন সময় বলেছে যে এই সময়ে ওইভাবে পাশাপাশি বসে আলাপ আলোচনা করার মতো একটা সময় ছিল না, কারণ অনেকেই গ্রামে বা যার যার নির্বাচনী আসনে তাদের গণসংযোগের জন্য কিংবা নারীর টানে গ্রামে গিয়েছেন ঈদ করতে। আমরা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেছি, তারাও অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই রোডম্যাপে তারা একটা অনিশ্চয়তা দেখতে পাচ্ছে। যেই অনিশ্চয়তার ঘোর অনেকে ভেবেছে রোডম্যাপ বা ঘোষণা করার ফলে কেটেছে, কিন্তু প্রকৃত অর্থে কাটে নাই, সেটি আরো বোধহয় ঘনীভূত হয়েছে। এবং মানে এটি রাজনৈতিক কেন কাটেনি? কারণ এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের কথা সুনির্দিষ্টভাবে বলা আছে। মানে এই সংশয়টা কেন হচ্ছে, কেন আপনার কাছে অনেকগুলো ইস্যু আছে। ধরেন রমজানের মাসটা তো আমরা সকল ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটাই। এই সময় দেখা যায় ধর্মীয় যারা রাজনীতিতে ধর্মকে চামকার হিসেবে ব্যবহার করে এই সমস্ত গোষ্ঠীর অপপ্রচার প্রপাগান্ডা চালাবে। তারপরে রমজানের মাসটা মানুষ পুরোপুরি ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটায়, পার্থিব কাজকর্ম থেকে একটু দূরে থাকে। সেই ক্ষেত্রে এই যে একটা মাস চলে যাবে রোজায়, তার কয়েকদিন পরে ঈদ এবং এইচএসসি পরীক্ষা, যাদের ঘরে এইচএসসি শিক্ষার্থী থাকবে সে সমস্ত বাবা মা একটা উদ্বেগ উৎকণ্ঠায় থাকবে। এবং বাংলাদেশের যে দীর্ঘদিন ধরে নির্বাচনের যে সংস্কৃতি, সেখানে নির্বাচনকালীন যতই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক, প্রশাসন ভূমিকা পালন করুক, কিছু ক্ষেত্রে নানান ধরনের একটু অঘটন ঘটে। সেই ক্ষেত্রে এই দিকটা বিবেচনায় আসলে এপ্রিল মাসটা কোনোভাবেই আসলে মানে একটা আপনি বলছেন ভালো সময় না। মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বলেছেন যে সম্ভাব্য ভালো সময়, আপনি ভাবছেন বা আপনি মনে করছেন সেটি সম্ভাব্য ভালো সময় নয়। অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মানে দুটি নির্বাচন হয়েছে জুন এবং অক্টোবর মাসে। আমাদের যে মোট 8টি ভালো নির্বাচনের কথা বা 8টি নির্বাচনের কথা বলি আমি 90-এর পরে, সেই নির্বাচনের মধ্যে জুন এবং অক্টোবর মাসে দুটি নির্বাচন হয়েছে। মানে এপ্রিল মাসকে আসলে অনুপযুক্ত কেন বলছেন? নুরুল হক নূর একটা প্রসঙ্গ এনেছেন যে রমজানের পর এই সময়টা মানুষ ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, কেউ কেউ সুবিধা পেতে পারেন। আর কোনো কারণ আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আপনি ভালো নির্বাচন বলতে কি বোঝাচ্ছেন সেটা একটা প্রশ্ন। আমরা ভালো নির্বাচন সেটাকেই মনে করি যে নির্বাচনে ম্যাক্সিমাম ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা ভালো নির্বাচন, সেটা যার পক্ষে যাক।
এরপর হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু যেন হয়। এখন কথা হচ্ছে, আপনি 96 সালের কথা বলছেন, 12 জন নির্বাচন হয়েছিল, কিন্তু নির্বাচনের টার্ন আউট কত ছিল, ভোটার টার্ন আউট কত ছিল? যারা নাকি ফ্লোটিং ভোটার, একেবারে দলান্ধ ভোটার না, ফ্লোটিং ভোটার, এই ফ্লোটিং ভোটাররা কিন্তু কষ্ট করে ভোট দিতে যাবেন, অনেক সময় এটা অ্যাভয়েড করেন। আপনি স্ট্যাটিস্টিক দেখেন, শুধুমাত্র গত বছর দেখেন, এপ্রিল মাসে এই হিট ওয়েভে 15 জনের বেশি লোক মারা গেছে বাংলাদেশে, প্রচন্ড গরম থাকে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। নুরুল হক নূর যেটা বললেন যে ধর্মপ্রাণ মুসলমানরা ওখানে রোজার মাসে ইবাদত বন্দেগী করে, তারা এই সময় ইলেকশন ক্যাম্পেইন করতে পারবে না। এখন এই সরকারের উদ্দেশ্য কি? তারা যদি মনে করে, তারা অবশ্য অনেকবার বলে ফেলেছে, অনেকেই বলে ফেলেছে নির্বাচন তাদের উদ্দেশ্য না, ইন দ্যাট কেস তারা তাদের দৃষ্টিতে ভালো কাজই তারা মনে করে করেছে, এটা হইতে পারে। আর যদি মনে করে নির্বাচনকে বাজে নির্বাচন উপহার দেওয়া তাদের উদ্দেশ্য, তাহলে তারা ঠিক কাজ করেছে। কিন্তু তারা যদি বলে যে এটা একটা ভালো সময়, তাহলে সম্ভবত ভুল তথ্য দিচ্ছে, আর মিথ্যাচার করতেছে এটা বলবো, ভুল তথ্য দিচ্ছে, অথবা তাদের কাছে এই ধরনের কোনো ডাটা নেই যে অ্যাকচুয়ালি নির্বাচনের জন্য ভালো সময় কোনটা। কেন সব রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের দিকে নির্বাচন চায়? বাংলাদেশের পরিস্থিতিতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হয়ে যায় নভেম্বর শেষ নাগাদ বা ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ, ওই সময়টা একটা ভ্যাকেশন পিরিয়ড থাকে, এবং নির্বাচন বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী একটা উৎসবের মতো। সুতরাং এই উৎসবটা, এই নির্বাচনী এই গণতান্ত্রিক পরিবেশটা একটা উৎসব মুখর পরিবেশের রূপ নেয়, যেটা এপ্রিল মাসে আপনি পাচ্ছেন না। কারণ ওই সময় এসএসসি পরীক্ষার্থীদের একটা সমস্যা থাকবে, তাদের ফ্যামিলি একটা নির্বাচনের মধ্যে এই উৎসবটার মধ্যে যোগ দিতে পারবে না। প্লাস হচ্ছে যারা নির্বাচনী ক্যাম্পেইন করবেন, এখানে 45 দিনের একটা উইন্ডো থাকার কথা, এই উইন্ডোটা পড়ে যাবে, প্রায় পুরোটাই পড়ে যাবে হচ্ছে রমজানের মধ্যে। এখানে যেটা হবে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, কারণ হচ্ছে যে ইসলামী দলগুলো এখানে একটা ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় হচ্ছে যারা নাকি, যেটা নুরুল হক নূর বললেন যে ক্যাম্পেইন করবেন, তো সারাদিন রোজা রেখে টায়ার্ড থাকবেন, প্লাস এর মধ্যে এই রাজনীতিক আলাপ তারা করতে চাইবেন না। আমার তো মনে হয় তারা একটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই ভুল সিদ্ধান্তটাকে এখন আঁকড়ে থাকার জন্য আবার একটা অসত্য তথ্য দিচ্ছেন, ভুল তথ্য দিচ্ছেন। এপ্রিল মাস কখনোই বাংলাদেশের নির্বাচনের জন্য ভালো সময় হতে পারে না। জি, নুরুল হক নূর, বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রশ্ন রেখেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা, একটা সংশয়, মানে আপনার মনে কি কোনো সংশয় আছে? এখন দেখেন, সরকার তো শুরু থেকে এই পর্যন্ত রাজনৈতিক সমর্থনের কারণেই টিকে আছে, এবং বাংলাদেশ এখন পর্যন্ত যতটুকু ভালো চলছে তার অন্যতম কারণ কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন। সরকারের যতই ভালো ভালো অর্থনীতিবিদ থাকুক কিংবা দেশি বিদেশি কানেক্টিভিটি থাকুক, দেশের অভ্যন্তরীণ ভাবে রাজনৈতিক দলগুলো যদি শুরু থেকে সহযোগিতা না করতো, আনকন্ডিশনাল সমর্থন সরকারকে না দিত, সরকার এতদিনে অনেক ধরনের তালগোল পাকিয়ে ফেলতো। এত সহযোগিতার পরেও কিন্তু অনেকখানি তালগোল পাকাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধরেন এখানে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বাইরে থেকে বিনিয়োগকারীদেরকে আনা হচ্ছে, বাট নতুন কোনো বিনিয়োগ নেই। দেশের অভ্যন্তরীণ যে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব দিন দিন বাড়ছে। এখন একটা নির্বাচিত সরকার ছাড়া কিন্তু আসলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা কিংবা শৃঙ্খলা আনার কথা বলেন কিংবা বিদেশি বিনিয়োগ বলেন, কোনোটাই কিন্তু হচ্ছে না। এখন সেই ক্ষেত্রে সবারই কিন্তু প্রত্যাশা যে আপনার যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক, পরিচালনা করুক, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক। এখন রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারা বারবার সরকারকে বললো যে আপনার ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দিতে। এখনকার বাস্তবতাতে সরকার চাইলে নভেম্বরে ইলেকশন দিতে পারে। ডিসেম্বর তো সরকারের ঘোষিত রোডম্যাপ, ডিসেম্বর টু জুন, সরকার চাইলে নভেম্বরেও ইলেকশন দিতে পারে। কারণ এখন কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো এই মোটামুটি চূড়ান্ত। এখন আসলে এপ্রিলে নির্বাচনের দেওয়ার যৌক্তিকতাটা কি, এটা যদি সরকারের পক্ষ থেকে প্রেস সচিব কিংবা অন্যরা যদি একটু ব্যাখ্যা করতেন, তাহলে বোধহয় আমরা উপকৃত হতাম। আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের নেতা থেকে কর্মী, আমাদের ব্যাখ্যায় তো এপ্রিল কোনোভাবেই আসলে একটা উপযুক্ত সময় মনে হয় না। তো তারপরে এখন যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। এখানে নির্বাচনের তাহলে যে মানুষের যে প্রত্যাশা যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, একটা লেভেল
প্লেইং গ্রাউন্ড তৈরি করে বাংলাদেশের একটা ডেমোক্রেটিক উত্তরণ, সেটা তো বোধহয় বাধাগ্রস্ত হচ্ছে। জি, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মানে আপনারা প্রশ্ন রেখেছেন যে ডিসেম্বরের পরিবর্তে এপ্রিলে নির্বাচন আসলে কার স্বার্থে? আপনাদের কি ধারণা, মানে নির্বাচনের সময়ে আপনাদের যে চাওয়া মতো ডিসেম্বর, সেটি যদি এপ্রিলে যায়, মাত্র 3 মাস পিছিয়ে যাচ্ছে, তাহলে মানে কার স্বার্থে, কার ভাগে কি আসলে পড়বে? দেখেন, এটা অনুমান নির্ভর করে কথা তো আমি বলতে পারবো না, তবে আমি সিমটমস থেকে কিছু অ্যাজাম্পশন দিতে পারি। যেমন ওনারা বারবার বলেন যে এখানে সংস্কার করতে হবে, সংস্কার কমপ্লিট করবেন। দেখুন, অনেকগুলো সংস্কার কমিটির প্রস্তাব কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যে পাওয়া গেছে। ঐক্যমত কমিশন তাড়াতাড়ি বসে এগুলো কিন্তু মার্চ, এপ্রিল মাসের মধ্যে ফাইনাল করে ফেলতে পারতো। তারা এটাকে ঝুলিয়ে রাখছেন, এই আলোচনা করতেছেন, সেই আলোচনা করতেছেন, তার মানে এটাকে দীর্ঘায়িত করতেন, দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে যাচ্ছেন। সুতরাং বোঝা যাচ্ছে সংস্কারটা একটা অজুহাত। এখানে স্লিপ অফ টাং হোক আর যে কোনো ভাবেই হোক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাপানে একটা কথা বলে ফেলেছেন যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করেছে, তাদের এই রাজনৈতিক দলটাকে সুসংগঠিত হতে আমাদের সময় দিতে হবে। দেখেন, এইটা সরাসরি উনি বলে দিয়েছেন যে উনি একটা রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছেন এবং তাদেরকে সুবিধা দেওয়ার জন্য উনি সময় নিচ্ছেন, হি ইজ টেকিং টাইম। এখন না, মানে প্রশ্ন হচ্ছে 3 মাসে কি আসলে ওই রাজনৈতিক দলটা হারালেন না তাহলে এই কথাটা বলে? না, ডেফিনেটলি, এবং এটা তো সমালোচিত হয়েছে রাজনৈতিক অঙ্গনে, কিন্তু মানে 3 মাসে একটা রাজনৈতিক দল কি অর্জন করে ফেলতে পারবে? সেই নতুন রাজনৈতিক দল যে এটার একটা ব্যাখ্যা, এটার একটা ব্যাখ্যা, আনঅফিশিয়াল একটা ব্যাখ্যা আমি ডক্টর আসিফ নজরুল ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসে পেয়েছি, যে আরো কিছু ভোটার যোগ করা। এবং এর মধ্যে আমার সবচেয়ে বিপজ্জনক যেটা মনে হয়েছে, এই অল্প সময়ের মধ্যে প্রবাসীদেরকে যখন নাকি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার একটা পদক্ষেপ নেওয়া হবে, তখন এটা অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? প্রবাসীদের মধ্যে কারা ভোটার হবেন? সে যুক্তরাষ্ট্রে যারা নাগরিক, তারা কি দ্বৈত নাগরিক হিসাবে এখানে ভোটার হতে পারবেন? যারা সৌদি আরবে আছেন, মালয়েশিয়া আছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা কিভাবে ভোটার হবেন? তাদের বায়োমেট্রিক্সটা কিভাবে নেওয়া হবে? সুতরাং একটা লম্বা জ্যাম জটের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। তখন হয়তো বলা হবে যে না, প্রবাসীরা আন্দোলন করতেছে, তার হুমকি দিলে আমরা রেমিটেন্স বন্ধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু পিছিয়ে দেন। এই যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি এই প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার এই উদ্দেশ্য হয়ে থাকে। এইটা যদি তাদের প্রথম থেকে উদ্দেশ্য থাকতো, তাহলে এই বছর জানুয়ারি থেকে তারা উদ্যোগ নিতে পারতেন যে প্রবাসীদেরকে ভোটার বানাবো। সুতরাং আমার কাছে মনে হচ্ছে একটা অনির্দিষ্টকাল নির্বাচন পিছিয়ে দেওয়াটাই উদ্দেশ্য। এবং আরেকটা কথা আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, একটা সরকারের প্রধান উপদেষ্টা, যার পদমর্যাদা প্রধানমন্ত্রীর সমতুল্য, তিনি যখন নামাজ পড়তে যাচ্ছেন একটা ঈদগাহে, দ্বিতীয় তৃতীয় সারিতে কারা থাকবে এটা কিন্তু গোয়েন্দা সংস্থা খুব ভালোভাবেই মনিটর করে সেইভাবে দাঁড় করায়। দ্বিতীয় সারির থেকে লোকজন দামি দামি S24 আলট্রা বা কি বলে আইফোন, লেটেস্ট মডেলের আইফোন ফোন দিয়ে ভিডিও করতেছে আর বলতেছে 5 বছর স্যার, 5 বছর। খুব অস্বাভাবিক মনে হয় না? আমার কাছে কিন্তু অস্বাভাবিক মনে হয়েছে যে সাধারণ মানুষ দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে গেছে এবং তারা এই ধরনেরই করতেছে। দেখেন, এই ধরনের হাইপ তোলা না, এখানে আমরা চিনি এই পলিটিক্যাল একেবারে সস্তা স্ট্যান্ডবাজি, যে বিনিয়োগ সম্মেলন এমন একজন প্রেজেন্টেশন দিচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ প্রোফাইলটা, একই পোস্টটাকে নিয়ে আমরা স্টাডি করেছি, 1187টা পোস্ট হয়েছে, একই পোস্ট, একই, শুধু কপি পেস্ট করা হয়েছে ফেসবুকে বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন পেজ থেকে বুস্ট করা হয়েছে। কি সাংঘাতিক সাফল্য! কোথায় গেল সেই সাফল্য ভাই? আগামী ঈদ রোহিঙ্গারা করবে হচ্ছে মিয়ানমারে গিয়ে একটা বিশাল স্টানবাজি করা হলো। কই ঈদ তো চলে গেছে, রোহিঙ্গারা কি চলে গেছে? উল্টা 1,15,000 আরো অতিরিক্ত রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে। সুতরাং এই ধরনের হাইপ একদম স্টানবাজি করাটা ঠিক হচ্ছে না, মানুষ বিরক্ত হয়ে যাবে এক সময়। এবং রাজনৈতিক দলগুলো যদি তারা সমর্থন এই সরকারের কাছ থেকে প্রত্যাহার করে নেয়, আমি চাই না এটা কখনো ঘটুক, আমি চাই এই সরকার সাফল্যমণ্ডিত ভাবে একটা নির্বাচন উপহার দিক। কিন্তু ওই রকম ঘটনার দিকে যদি তারা নিয়ে যায় শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে গিয়ে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য খুবই অনভিপ্রেত একটা ঘটনা ঘটবে। জি, নুরুল হক নূর, আপনি একই কথা যে আপনি আপনার আগের প্রশ্নের উত্তরে বলেছেন ডাল মে পুরুষ কালা হে, মানে একটা সংশয়ের
একটা ব্যাপার তৈরি হয়েছে, যেটা মানে কি মনে হয় আসলে নির্বাচনের পেছালে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে? মানে কারা লাভবান হতে পারে নির্বাচন পিছিয়ে গেলে? বড় দল, ছোট দল, এদের ভোটে কোনো প্রভাব পড়ে? এই গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু সকল রাজনৈতিক দল পরিষ্কারভাবেই বলেছে যে জনগণের প্রত্যাশা অনুযায়ী, জুলাই আকাঙ্ক্ষার অনুযায়ী রাষ্ট্রের যে মৌলিক সংস্কার কথাগুলো বলা হচ্ছে, সেই সংস্কারের বাস্তবায়ন, গণহত্যা এবং গত 16 বছরের গুম খুন লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং সংস্কার এবং বিচার শেষে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। কেয়ারটেকার সরকারগুলো তো অতীতে 3 মাসে ইলেকশনগুলো করেছে। এই সরকার জন্য আমরা ধরে নিয়েছিলাম যে বছরখানেক সময় তার লাগবে। যদিও আমাদের শুরুর দিক থেকেই বারবার সংস্কার কিংবা বিচার, নির্বাচন নিয়ে পরিষ্কার অবস্থান ছিল। এখন সরকার সংস্কারের অনেকখানি যেটা বলেছে কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। বিচার তো চাইলে আসলে 1 বছরে সম্ভব হবে না, এবং এই সরকারের প্রতি মানুষের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। এটা অস্বাভাবিক কিছু না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন গুণী ব্যক্তি, তাকে তো আমরাই সবাই দায়িত্বে এখানে দিয়েছিলাম। এখন এইটা ঠিক যে বাংলাদেশের যখন এই ধরনের একটা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, দেশের মধ্যে এবং দেশের বাইরে থাকা কিছু মানুষ একটা সুবিধা নিতে কিংবা তাদের পছন্দের একটা সরকারকে বসিয়ে ফায়দা নেওয়ার জন্য সবসময় চেষ্টা করে থাকে। 1/11-এর সময় আপনারা দেখেছেন, সেই সময়ও সংস্কার কিংবা বিরাজনীতিকরণের একটা বড় ধরনের জোরসোর তৎপরতা আমরা দেখেছি। দুই দলের প্রধান নেত্রী বা দুই দলের মেইন স্ট্রিম রাজনীতিকে বাইপাস করে অল্টারনেটিভ রাজনীতি দাঁড় করানো। এখন সে সময় আমরা বিদেশিদের একটা তৎপরতা দেখেছি, ডিপ্লোম্যাটদের সে সময় ওয়েডনেসডে না টুয়েসডে গ্রুপ ছিল, যে তারা এই নির্দিষ্ট দিনে 4টায় বসতেন। এখনো ওই ধরনের আমি একটা তৎপরতা শুনতে পাচ্ছি, জানি না কতটুকু অথেন্টিক, এখনই এই বিষয়ে পরিষ্কার মন্তব্য করতে চাই না। তবে অ্যাপোলো ভাই যেটা বলেছে, আমাদের ওয়াহিদুজ্জামান ভাই, তার নিকনেম আরেকটা নাম অ্যাপোলো, তো অ্যাপোলো ভাই যেটা বলেছেন যে এখানে এটা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন বা নির্বাচনের শুরুর দিক থেকে আমরা বারবার একটা রোডম্যাপের কথা বললে পরিষ্কার আমরা উত্তর পাইনি। একাধিক মিটিং এ নিয়ে কথা বললে আমরা কিন্তু পরিষ্কার হইনি। তারপরে কিছু কর্মকাণ্ড, যেটা এই যে রাজনীতিবিদদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিংবা রাজনীতির বিরাজনীতিকরণের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো এখন এখানে কে সুবিধা পাবে? সুবিধা তো দেশের মানুষ পাবে না, কিছু বৈদেশিক শক্তি পেতে পারে। যেমন এখন বাংলাদেশ তো কোনো নির্বাচিত সরকার, শেখ হাসিনা খারাপ থাকলেও, ফ্যাসিস্ট হইলেও কিন্তু করিডোর দেওয়ার মতো দুঃসাহস দেখায় না, কারণ জনগণ এটা মানত না। শেখ হাসিনা আপনার বিদেশিদেরকে খুশি করতে বন্দর দেওয়ার মতো, ডিপি অলকে চট্টগ্রাম বন্দর দেওয়ার মতো ইনিশিয়েটিভ নিয়েছিলেন। সরকার এসে দেখলাম সেটা কন্টিনিউ করলো, এবং সরকারও এক ধাপ এগিয়ে গেল করিডোরের দিকে। তো এই দিক থেকে তো মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটাকে বলছেন যে এটা মিথ্যা প্রোপাগান্ডা। তিনি তার বক্তব্যে বলেছেন যে এটা ভুল মেসেজ গেছে, ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে ইত্যাদি। অনেক ধন্যবাদ নুরুল হক নূর এবং অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামান, আপনাদের যে দুজনকে যুক্ত হবার জন্য সংবাদ যোগে। আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামান এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।